সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা। এখানে ডাক পেয়ে আমি প্রথম ভেবেছিলাম যে আমাকে কেন এরা ডাকছেন, আমি কে এবং এর সঙ্গে কীভাবে জড়িত। তার আগে বলে নিই, ওই যে অরুণবাবু বললেন একটু আগে, আমার বলা উচিত আসলে আমি তো ভালো বক্তা না। আমি যে কাজটা করি সেটা ক্যামেরার পেছনে লাগে এবং সেই জায়গাটা একটু অন্ধকারাচ্ছন্ন থাকে। অরুণবাবুরা যে জায়গায় থাকেন তাতে খুব আলো পড়ে এবং ওদের বলতে হয়, বলাটা ঠিকঠাকভাবে বলা, ভালো করে বলা, লোকের মনে যাতে গেঁথে যায় সেরকমভাবে বলাটা তাদের কাজ। আর আমাদের কাজটা একটু অন্ধকারে দাঁড়িয়ে, সুতরাং আমি বলবো না যে আমি খুব ভালোভাবে যা বলবার, যা ভেবে বলবো বলে সব গুছিয়ে বলতে পারবো। প্রথমেই আর যারা বসে আছেন আমার পাশের তাদের প্রত্যেকটি শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদকে আমার বিশেষ কৃতজ্ঞতা। যে সংগ্রহশালা দেখলাম, বাইরে থেকে বোঝাই যায় না যে এত মূল্যবান জিনিসের সমাগম এখানে একসঙ্গে আছে এবং এইভাবে সাজিয়ে রাখা হয়েছে। এবং যারা এটা করেছেন তারা কোনো কিছু বিনিময়ে আশা না করে করে যাচ্ছেন বছরের পর বছর। এটা ভাবতেই অবাক লাগে, এটা তো ঠিক বাঙালির চরিত্র নয়। তো সেই জন্য বিশেষ করে আমি উদ্যোক্তাদের ধন্যবাদ দেব। আর এখানে আজকে সত্যি কথা বলতে এই অঞ্চলে আমি আজকে প্রথম এলাম, তখন আমার মনে হলো যে আমি একেবারে ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে এবং একটা প্রায় রূপকথার মুখোমুখি দাঁড়িয়ে। এটা বলা খুব সোজা, কিন্তু এই যে অনুভূতিটা, এটা অন্যকে বোঝানো খুব কঠিন। সাবর্ণ রায়চৌধুরীর কথা আমরা শুনে আসছি মানে গোড়া থেকে, এবং তাকে ঘিরে যত মিথ, তাকে ঘিরে যত গল্প, তাকে ঘিরে যত ঘটনার ঘটা, সমস্তটা হয়তো এখনো আম বাঙালি ভালো করে জানে না, তাদের জানিয়ে দেয়। এবং যেটা দেবশুভ বললেন যে ইতিহাস সে অনেক সময় পরতের পর পরত ক্লাসটা করতে করতে সত্যিকারের ইতিহাসটা চাপা হয়ে যায়। সেগুলোকে, সেই ক্লাস্টারের পরতগুলোকে ছড়িয়ে আবার সত্যিটাকে বার করে আনা, এর জন্য বিরাট উদ্যম মানে দরকার হয়। এবং সেই উদ্যম যারা নিয়েছেন, আপনারা সবাই নিয়েছেন, এর জন্যে শুধু বাঙালি হিসেবে না, ভারতবর্ষী হিসেবে আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আরেকটা ছোট কথা বলি যে এবার এই সংগ্রহশালার একটা অংশে হেমন্ত মুখোপাধ্যায়, আমাদের হেমন্ত বাবু, তার কিছু কাজকর্ম, তার সম্পর্কে কিছু লিটারেচার, তার কিছু রিপোর্ট এবং অন্যান্য জিনিসপত্র সেগুলো সাজানো আছে। দেখে আমার শিহরণ হলো, তার কারণ হেমন্তবাবুর সঙ্গে ঘটনাচক্রে দীর্ঘ 25 বছর ধরে 25টি ছবিতে নিরবচ্ছিন্ন কাজ করার সুযোগ আমার হয়েছিল। আমি জানি যে মানুষ হিসেবে এবং শিল্পী হিসেবে হেমন্তবাবু কি ধরনের, সেটা জানলে পরে আজকের দিনে হয়তো আপনাদের খুব বিস্ময় উদ্রেক হবে আপনাদের মনে। আমি আপনাদের 2 মিনিটের জন্য দুটো ছোট গল্প বলতে পারি কি? অবশ্যই, বলুন বলুন। হেমন্তবাবুর সঙ্গে আমার প্রথম কাজ পলাতক বলে একটি ছবি। তখন উনি খ্যাতির শিখরে, আর আমি তখন সবে ফিল্মে আঙিনায় পা দিয়েছি, পেছনে 3টে ছবি। তো একদিন আমি ওর সঙ্গে যোগাযোগ করলাম এবং বললাম যে আমার আগামী ছবিতে আপনাকে একটু মিউজিক ডিরেকশনের দায়িত্বটা নিতে হবে। উনি যে অত্যন্ত নম্র প্রকৃতির কম কথা বললেন যে আগে চিত্রনাট্যটা একটু শুনি। তারপরে একদিন উনি এলেন চিত্রনাট্য শুনতে। নিউজ একটা ছোট্ট অফিসের মতো আছে, সেখানে বসে সকালে
পুরো চিত্রনাট্যটা অপকান্ত শুনলেন। সঙ্গে ওর সহকারী, তিনিও একজন ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সমরেশ রায়, তিনিও ছিলেন। এবং শোনার পরে তিনি আমাকে অনেক উৎসাহ দিয়ে বললেন যে ঠিক আছে, আমি একটু ভাবি, আমি কাজ করবো, এটা ভাবতে হবে আমাকে, যে ছবিটা নিয়ে ভাববার ব্যাপার। সেদিনই আমরা তো খুব খুশি মনে আমি বাড়ি ফিরে এলাম। বিকেলের থেকে আরেকটা টেলিফোন এলো যে আমি আরেকবার আপনার সঙ্গে দেখা করতে পারি কি। এবং নিশ্চয়ই উনি শেষ বিকেল নাগাদ এলেন। এসে খুব কিন্তু করে বললেন যে দেখুন, চিত্রনাট্য আমার খুব ভালো লেগেছে, কিন্তু এই ছবির সঙ্গীত পরিচালনা আমি করতে পারবো না। আমি বললাম কেন? উনি কিছুতেই বলছেন না, বললেন না আমাকে মাফ করুন, আপনি কোনো যোগ্য লোককে নিয়ে নিন, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম কিন্তু কেন আপনি করবেন না? আপনি চিত্রনাট্য খারাপ লেগেছে, তাহলে আপনাকে আমি দুবার বলবো না। না না, চিত্রনাট্য নিয়ে আমার কিছু বলার নেই। অনেক ধরাধরি চাপাচাপি করার পরে যেটা উনি বললেন সেটা শুনলে আপনাদের অবাক লাগবে। উনি বলি যে দেখুন, এইসবের গানগুলো তো বেশিরভাগই একটু ফোক সং আছে, এই ফোক সঙ্গে আমি আবার একটু মাঠও আছে। উনি মাঠো কথাটা ব্যবহার করেছিলেন, আমার এখনো মনে আছে। সেই জন্য আমি এই দায়িত্বটা নেব না, ছবির ক্ষতি হয়ে যাবে। আমার বলার কথা হচ্ছে যে সময়ের স্রোতে কত শিল্পী এসেছেন, কত শিল্পী গেছেন। এখনকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে হেমন্ত সেদিনের যে সংস্কৃতি, এর একটা তুলনামূলক আলোচনা যদি আপনারা করেন তো দেখতে পাবেন, অন্তত আমার তাই ধারণা, এখন আমি তো আহত হই মাঝে মাঝে যে বেশিরভাগ শিল্পী তারা নিজেদের ভাগ নিজেরা পেটাতে পছন্দ করে, শ্রোতাদের কোনো কিছু ছাড়েন না। তারা বলেন যে আই এম দি গ্রেটেস্ট। আর এই একটা মানুষ হেমন্ত মুখোপাধ্যায়, যাকে কিনা আসামগ্র হিমাচল একটাকে চেনে, অত উচ্চতায় উঠেও তিনি বলছেন আমি কিন্তু এই ফোক সঙ্গে একটু মাঠও আছে। নিজের দুর্বলতার কথা এইভাবে স্বীকার করতে গেলে একজন শিল্পীকে মানুষ হিসেবে কত উঁচুতে উঠতে হয় সেটা আমাদের বোধহয় আজকে ভেবে দেখা দরকার। কারণ এখন পাবলিসিটির যুগ, কে কোথায় কোন রাস্তা দিয়ে একটু পাদপ্রদীপের আলোয় এসে হাজির হতে পারবেন, তার জন্যে ধস্তাধস্তি, কামড়াকামড়ি, মারামারি এসব চলছে। গান যা দাঁড়াচ্ছে শেষ অবধি সেটা আপনারাও জানেন, আমরাও জানি। আজ থেকে 20 বছর পরে এই সমস্ত গান কোনটা কোথায় থাকবে। হেমন্তবাবুর গানের মতো কিংবা আরো দুই শিল্পী মান্না দে, কিষাণ মিত্রের গানের মতো 20, 25, 30 বছর পরেও লোকের মুখে মুখে ফিরবে কিনা সেটা ইতিহাস বলবে। কিন্তু যে শিল্পী বলেন যে আই এম দি গ্রেটেস্ট, আমি মনে করি যে যেহেতু হেমন্তকে চেনবার আমার সুযোগ হয়েছে দীর্ঘদিন ধরে, আমি মনে করি যে তিনি মূলত শিল্পী নন, তিনি মূলত আত্মপ্রচারক। এই হচ্ছে একটা গল্প। আর দ্বিতীয় গল্পটা হচ্ছে এরপরে 25 বছর ধরে পর ছবিতে আমার ছবি মানেই হচ্ছে হেমন্তবাবু থাকবেন, এবং সেটা আমাকে আর নতুন করে বলতে হতো না, হেমন্তবাবুকে আর নতুন করে শুনতে হতো না। শিল্পী মনের পরিচয়ের গল্প বলছি। একদিন প্রচন্ড বর্ষায় সারা কলকাতা ভেসে যাচ্ছে। নিউ থিয়েটার স্টুডিওতে আমার অফিসে আমি কোনো এসে পৌঁছেছি। স্টুডিওতে বিশেষ কেউ আসেনি, শুনতে পাচ্ছি ট্রাম বাস সমস্ত বন্ধ হয়ে গেছে। তো আমি আমার মতো করে কাগজপত্রের কাজ করে যাচ্ছি, বাইরে ছাড় করে বৃষ্টি পড়ছে। আমার ঘরের জানলা দিয়ে বাইরে দিয়ে তাকিয়ে দেখি প্রায় সাদা হয়ে যাচ্ছে এক সময়। এই সময় হঠাৎ
একটা বাইরে সেই গাড়ি প্রচন্ড আওয়াজে রেস করে গাড়িটা সে থেমে গেল। কে এলো ওই বৃষ্টির মধ্যে? কিছুক্ষণ পরে আবার বস্ত্র ভিজে হেমন্ত ঢুকলেন, বললেন যে আপনার কেউ আছে, একটা জিনিস গাড়ি থেকে নামাতে হবে ঘরে। আমি বললাম যে আজকে তো কেউ আসেনি, কেউ গাড়ি যাচ্ছে, কি জিনিস? বলে না না, আপনাকে যেতে হবে না। বলে উনি গাড়ির ড্রাইভার সনদ বলে, বিশেষ প্রিয় ড্রাইভার, তাকে দিয়ে একটা হারমোনিয়াম নামিয়ে আনলেন। আমার ঘরের একদিকে একটা ছোট্ট চৌকি আছে, সেখানে রাখলেন। তারপর বললেন যে এমন বর্ষা বাইরে, ভীষণ ইচ্ছে হলো যে রবীন্দ্রসঙ্গীত এর একটু চর্চা করে, কাউকে একটু শোনাই। এই বলে উনি হারমোনিয়াম নিয়ে ওখানে বসলেন এবং চন্দ্রালিকার প্রথম গান থেকে চন্দ্রালিকার শেষ গান অবধি ধারাবাহিকভাবে গেয়ে গেলেন। আমি দেখতে পাচ্ছি যে ঘরের যে জানলাটা, সেটা হেমন্ত ব্যাকগ্রাউন্ডে, সেখানে তুমুল বৃষ্টি। শ্রোতা একমাত্র আমি, গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। ওর সেদিন কি একটা তৃষ্ণা জেগেছিল, এই বর্ষার মধ্যে কাউকে বোধহয় একটু গান শোনানো দরকার। উনি এসে আমাকে ধন্য করে পুরো চন্দ্রালিকাটা গেয়ে আবার ভিজতে ভিজতে চলে গেলেন। এই যে শিল্পী, সেই শিল্পীর স্মরণে আজকে এখানে একটা ছোট্ট সংগ্রহ সভার আয়োজন করা হয়েছে। যারা করেছেন আমি তাদের আমার কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আমরা